আজকে আমরা পড়ব ভারতের মাটি সম্পর্কে। এটা আমাদের আজকে এই চ্যাপ্টার দ্বিতীয় ক্লাস। আগের দিন আমরা পড়েছিলাম পলি মাটি সম্পর্কে। আজকে অন্য যে মাটিগুলো বাকি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়ব। পলি মাটি সম্পর্কে একটুখানি আমরা রিভিশন করে নিই। আগের দিন কী পড়েছিলাম? পলি মাটি হচ্ছে ভারতের বৃহত্তম মৃত্তিকা বিভাগ, তাই তো? ভারতের সব থেকে বেশি পলি মাটি দেখা যায়। কত শতাংশ অঞ্চল জুড়ে পলি মাটি দেখা যায়? ভারতের প্রায় 47%, 40 থেকে 47% অঞ্চল জুড়ে পলি মাটি দেখা যায়। বলেছিলাম তো আগের দিনে ভারতের 40 থেকে 47% অঞ্চল জুড়ে আমরা পলি মাটি দেখতে পাই। কোথায় দেখতে পাই পলি মাটি? বিভিন্ন নদী তীরবর্তী অঞ্চলে এবং উত্তর ভারতের সমভূমিতে। যে সমস্ত নদীগুলো রয়েছে, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী, মাহি নদী, বোঝা গেল? এই সব নদীর তীরে আর উত্তর ভারতের যে বৃহৎ সমভূমি অঞ্চলটা রয়েছে সেখানে আমরা পলি মাটি দেখতে পাই। পলি মাটিতে সব রকমের ফসলই খুব ভালো জন্মায়। তার মধ্যে সব থেকে বেশি চাষ হয় যেটা পলি মাটিতে, সেটা হচ্ছে ধান, গম, আখ, পাট, তাই তো? ফসলগুলো চাষ একটু বেশি হয়। পলি মাটি ছিল খুব উর্বর এক মাটি। উর্বর ছিল তো, বলেছিলাম তো পলি মাটি খুব উর্বর মাটি। কেন উর্বর? এই মাটিতে উদ্ভিদের পুষ্টি মৌলের পরিমাণ বেশি আছে। অর্থাৎ উদ্ভিদেরও তো খাবার দরকার, তাই তো? উদ্ভিদ কোথা থেকে পায় খাবার? কোথা থেকে খাবার নেয় উদ্ভিদ? মাটি থেকে নেয়। তো সেই মাটিতে উদ্ভিদের পুষ্টি মৌলের পরিমাণ বেশি আছে। পলি মাটিতে উদ্ভিদের পুষ্টি মৌলের পরিমাণ বেশি আছে, তাই পলি মাটি উর্বর। এই মাটির একটু সছিদ্রতা বেশি, মাটিতে ছিদ্র একটু বেশি আছে, ফলে জল আর অক্সিজেনের সরবরাহ খুব ভালো হয় এবং খুব সূক্ষ্ম সূক্ষ্ম পলি দ্বারা গঠিত, কণা দ্বারা গঠিত। তো পলি মাটি খুব সূক্ষ্ম সূক্ষ্ম কণা দ্বারা গঠিত, ফলে এই মাটির গঠন এবং সছিদ্রতা এই মাটিকে উর্বর করে তোলে। পলি মাটির গঠন আর সছিদ্রতা, তার সঙ্গে পুষ্টিমৌলের উপস্থিতি এই মাটিকে, পলি মাটিকে উর্বর করে তোলে। সব থেকে উর্বর মাটি পলি মাটি। কোথায় দেখতে পাই আমরা? বিভিন্ন নদী তীরবর্তী অঞ্চলে, তাই তো? আর উত্তর ভারতের সমভূমি অঞ্চলে প্রায় 46 থেকে 47% অঞ্চল জুড়ে পলি মাটি দেখতে পাই। বোঝা গেছে এই পর্যন্ত? অসুবিধা নেই তো? হ্যাঁ, এবার পলি মাটির বিভাগেতে আমরা কি পড়েছিলাম? পলি মাটির বিভাগগুলো যখন আমরা পড়ছিলাম তখন কি পড়েছিলাম? পলি মাটির বিভাগেতে আমরা পড়েছিলাম ভাবর। পড়েছিলাম ভাবর, মনে আছে? ভাবর, আর তরাই, খাদর, হ্যাঁ, আর কি পড়েছিলাম? ভাঙর, তাই তো? একটুখানি ভাবরটা তরাইটা ম্যাপে একবার দেখো, আমি তোমাদের দেখাই একবার ছবিতে, একটুখানি দেখো, একটু বোর্ডের দিকে দেখো। হিমালয়ের একটা ক্রস সেকশনকে আমরা তুলেছি উত্তর থেকে দক্ষিণে। ভূপ্রকৃতি পড়ার সময় এগুলো আমরা পড়েছিলাম। হিমালয়কে 4টে সমান্তরাল শ্রেণী নিয়ে গঠিত হিমালয় পর্বত: শিবালিক হিমালয়, হিমাচল হিমালয়, টেথিস হিমালয়, আর সবথেকে উঁচু অংশটা হচ্ছে হিমালয় হিমালয়। এগুলো পড়েছিল আমাদেরকে। তো হিমালয়ের সব থেকে দক্ষিণ দিকে আর সব থেকে নিচু অংশটার নাম হচ্ছে শিবালিক হিমালয়। ভালো করে মন দিয়ে শোনো একটুখানি। সব থেকে দক্ষিণের আর সব থেকে নিচু অংশটা, ছবি দেখে বুঝতে পারছো সব থেকে নিচু অংশ কোনটা? ছবিতে দেখো, সব থেকে নিচু অংশটা শিবালিক হিমালয় আর সব থেকে উঁচু অংশটা হিমাদ্রি হিমালয়। হিমালয়ের সর্বোচ্চ যে রেঞ্জটা রয়েছে সেটা হলো হিমাদ্রি হিমালয়। তো এই শিবালিক হিমালয় থেকে যখন নদী বয়ে আসে, শিবালিক হিমালয় থেকে যখন নদীগুলো আসছে, বুঝতে পারলে? এই অঞ্চলে যখন নদীগুলো আসছে তখন নুড়ি, পাথর, এই সমস্ত কিছুকে ক্ষয় করে বয়ে নিয়ে আসছে। আমরা পড়েছিলাম না আগে, যে পার্বত্য ক্রমে নদী ক্ষয় করে, শক্তি বেশি থাকে বলে, ঢাল বেশি আছে, ফলে ক্ষয় বেশি করবে। এই শিবালিক পর্বত থেকে সে বড় বড় পাথর, পলি, বালি সবকে ক্ষয় করে, অর্থাৎ ভেঙে নিজের সঙ্গে বয়ে নিয়ে আসে। বোঝা গেল? বয়ে নিয়ে আসার সময় এই পর্বতের পাদদেশে বড় বড় খণ্ডতে সঞ্চয় করবে। কোথায় সঞ্চয় করবে? শিবালিক হিমালয়ের পাদদেশে। দেখো নিচের অংশটা একটা শিবালিক হিমালয়ের নিচে, ঠিক আছে? আমাদের পাথর আমাদের নিচের দিকে থাকে, তাহলে শিবালিক হিমালয়ের পাদদেশ বলতে হিমালয়ের নিচের দিকের অংশটাকে বলা হয়। বোঝা গেল? তো
তো যেগুলো যে সে ক্ষয় করে আনছিল সেগুলো কোথায় সঞ্চয় করছে? শিবালিক হিমালয়ের পাদদেশে বড় বড় খণ্ডে। এই শব্দটা মাথায় রাখো, বড় বড় খণ্ডে সে সঞ্চয় করছে। এই অঞ্চলটা শিবালিক পর্বত ধরেই প্রায় তোমার 8 থেকে 15 কিলোমিটার চওড়া। এগুলো পড়েছি তোমাদের আগে দিন। 8 থেকে 15 কিলোমিটার চওড়া বড় বড় পাথর দিয়ে গঠিত একটা অঞ্চল। সেটাকে বলা হয়, এই অঞ্চলটার নাম হয়ে যাবে ভাবর অঞ্চল। কি নাম হবে? ভাবর অঞ্চল। তাহলে ভাবর কি লিখবে? আগের দিনে বলে দিয়েছিলাম। ভাবর কিটা কি লিখবে? হিমালয় থেকে, শিবালিক হিমালয় থেকে বয়ে আসা নদী যে সমস্ত পরিবাহী পাথর বয়ে নিয়ে আসে সেগুলো পর্বতের পাদদেশে সঞ্চয় করে। বুঝা গেল? এই অঞ্চলটার বিস্তার মোটামুটি ভাবে 8 থেকে 15 কিলোমিটার। আর এই যে নদীগুলো আসছে, এই নদীগুলো এখানে একটা অদৃশ্য হয়ে যায়। পাথরের নিচে দিয়ে প্রবাহিত হয়, বলেছিলাম এগুলো মনে আছে তো? পাথরের নিচে দিয়ে প্রবাহিত হয়, তাহলে অদৃশ্য হয়ে পড়ে। এই অঞ্চল হচ্ছে ভাবর। এর নিচের একটা অঞ্চল হবে তরাই অঞ্চল, যেটা ছোট ছোট খণ্ড দ্বারা গঠিত। এখানে নদী এসে আবার উন্মুক্ত হয়ে পড়েছে। এটা মোটামুটি ভাবে তরাই অঞ্চলটা 30 কিলোমিটার পর্যন্ত চওড়া হয়ে থাকে। এও একই রকম শিবালিক পর্বতের পাদদেশে ভাবর বলে যে স্তরটা রয়েছে তার নিচে প্রায় 30 কিলোমিটার চওড়া একটা যেটা ছোট ছোট পাথর বা নদী পরিবাহী দ্বারা গঠিত। বুঝা গেল? এই যে নদীগুলো ভাবর অঞ্চলে অদৃশ্য হয়ে পড়েছিল সেগুলো পুনরায় তরাই অঞ্চলে এসে আবার দৃশ্যমান হয়ে যাবে, দেখতে পাবো। তাই তো? এটা পড়েছিলাম। তারপরে পড়েছিলাম আমরা ভাঙর আর খাদর। ভাঙর হচ্ছে প্রাচীন পরিমাটি আর খাদর হচ্ছে নবীন পরিমাটি। এই খাদরকে আমরা পাঞ্জাবে বলে থাকি বেড। মনে পড়ছে তো? এটা পড়েছিলাম আমরা, খাদরকে পাঞ্জাবে বলে থাকি বেড। আর এই ভাঙর যে স্তরটা বা ভাঙর যে পরিমাটিটা তার নিচে অনেক সময় চুনা পাথরের কণা দেখা যায়, যাকে আমরা কঙ্কর বলি। এগুলো সবই পড়েছি, তাই তো? তরাই অঞ্চল পরিষ্কার পূর্ব দিকে ডুয়ার্স নামে পরিচিত। মনে আছে তো? এগুলো আমরা পড়েছিলাম। তাহলে এই হলো মোটামুটি পরিমাটি। আজকে আমরা দেখব মাটির দ্বিতীয় বিভাগ। পরিমাটি পড়া হয়ে গেছে। তাহলে ভারতের সব থেকে বেশি কোন মাটি দেখা যায়? ভারতের কোন মাটি সব থেকে বেশি দেখতে পাই আমরা? পরিমাটি, তাই তো? অর্ধেক প্রায় আছে। এবার আমরা দেখব কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে। ভারতের দ্বিতীয় বৃহত্তম মৃত্তিকা বিভাগ কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি বা রেগুড় মাটি বা তুলো মাটি, অনেকগুলো নামে। কৃষ্ণ মৃত্তিকা বা রেগুড় মৃত্তিকা একই মাটির নাম, বিভিন্ন নামে আমরা এই মাটিটাকে ডাকি। যেমন ধরো তোমাদের নাম বাবা এক নামে ডাকে, মায়ের নামে ডাকে, মায়ের রেগুড় আর এক নামে ডাকে, হয়তো? হ্যাঁ, এই মাটিটাকে আমরা কি কি নামে ডাকি? দেখো, কখনো বলি কৃষ্ণ মৃত্তিকা, কখনো বলি রেগুড় মৃত্তিকা, কখনো বলে থাকি কৃষ্ণ মানে কালো, তাই তো? কখনো বলি কালো মৃত্তিকা বা কালো মাটি, কখনো বলে থাকি তুলো মাটি। বুঝতে পারছো? নাম থেকেই দেখো দুটো তিনটে লাইন দেখতে লিখতে পারবে। কালো মাটি কেন বলছি? মাটি দেখতে হবে কালো রঙের। তুলো মাটি কেন বলছি? এই মাটিতে তুলোর চাষ ভালো হবে। এই দুটো তো দেখেই আমরা লিখে দিতে পারবো, তাই তো? তাহলে কোন মাটিতে তুলোর চাষ ভালো হয় একটু প্রশ্ন করি। নোট করো কোশ্চেনগুলো। এবার আজকে সেটা শুরু করলাম। আগের দিন পরিমাটি পড়ে নিয়েছিলাম, আজকে এখান থেকে চলো শুরু করলাম। তাহলে কোন মাটিতে তুলোর চাষ ভালো হয়? বুঝতে পারছো? আর কৃষ্ণ মৃত্তিকার রং কেমন? এই দুটো কোশ্চেন তো এমনি হয়ে যাবে, একদম শব্দের উপরে দুটো কোশ্চেন। কৃষ্ণ মৃত্তিকা তার রং, কালো জিনিস তার রং কেমন হবে? এটা কি কোনো প্রশ্ন হলো? হ্যাঁ, আমাকে দিচ্ছে একটা কালো রঙের জিনিস দিয়ে জিজ্ঞাসা করছে এটা রং বলো। বলতে পারবো কি পারবো না? পেরে যাবো তো? তাহলে কৃষ্ণ মৃত্তিকার রং হচ্ছে কালো, আর এই মাটিতে তুলোর চাষ ভালো হয়, তাই একে আমরা বলে থাকি তুলো মৃত্তিকা। এটা হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বাধিক মাটির বিভাগ। বুঝা গেল? তাহলে কৃষ্ণ পলিমাটির পরে যদি দ্বিতীয় বৃহত্তম মৃত্তিকা বিভাগ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে কালো মাটি। ভারতের প্রায় 16% অঞ্চল জুড়ে আমরা কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাই। বুঝতে পারছো? কত শতাংশ অঞ্চল আমরা দেখতে পাবো?
ভারতের 16% অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাবো। ভারতের যে মোট মাটির বা স্থলভাগের যে আয়তন তার প্রায় 5.46 লক্ষ বর্গ কিমি অঞ্চলে আমরা কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাবো। ভারতের কতখানি অঞ্চল জুড়ে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়? প্রশ্ন বোঝো আর লেখার চেষ্টা করো। ভারতের কতখানি অঞ্চল জুড়ে কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাবো? ভারতের 16% অঞ্চল বা 5.46 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে আমরা কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাবো। বুঝতে পারছো প্রশ্নটা? ভারতের কত শতাংশ জায়গা জুড়ে কৃষ্ণ মৃত্তিকা রয়েছে? ভারতের কৃষ্ণ মৃত্তিকার পরিমাণ কত? যেভাবে বলি না কেন, ভারতের কত শতাংশ অঞ্চল জুড়ে কৃষ্ণ মৃত্তিকা রয়েছে বা কৃষ্ণ মৃত্তিকার পরিমাণ কত? ভারতের কৃষ্ণ মৃত্তিকার পরিমাণ কত? একই রকমেরই প্রশ্ন। কি লিখবে উত্তর? ভারতের কৃষ্ণ মৃত্তিকার পরিমাণ কত? কত শতাংশ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় তাও লিখতে পারো। ভারতের কত শতাংশ কৃষ্ণ মৃত্তিকা, একই যেভাবে লিখে নেব। উত্তর কি হবে? উত্তর লিখো ভারতের 16% বা ভারতের 16% বা 5.46 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। ভারতে কি বললাম? 16% বা 5.46 লক্ষ বর্গ কিমি অঞ্চল জুড়ে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। তাহলে ভারতের কত শতাংশ অঞ্চল জুড়ে আমরা কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাবো সেটা শিখলাম, তাই তো? এবার কোন কোন রাজ্যে দেখতে পাবো, কোন কোন রাজ্য পাবো? দেখো আমি তোমাদের বোর্ডে দেখিয়ে দিচ্ছি কোন অঞ্চলটা। আবার বইটা বার করো, ভারতের যে রাজ্যগুলো ছিল সেটা দেখে দেখে বলো দেখি কোন কোন রাজ্য হবে এই অঞ্চলটাতে। ভালো করে দেখো কোন কোন রাজ্য হতে পারে। দেখো কোন কোন রাজ্য আছে এই জায়গাটা, দেখে দেখে বোঝার চেষ্টা করো কোন কোন রাজ্য বলবে। প্রশ্ন বুঝেছো? প্রশ্নটা নোট করো। ভারত মহারাষ্ট্র। প্রশ্নটা হচ্ছে ভারতের কোন কোন রাজ্যে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়? ভারতের কোন কোন রাজ্যে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়? কোন কোন রাজ্য পাবো আমরা? ভারতের কোন কোন রাজ্যে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়? বা ভারতের কোথায় কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়? একই প্রশ্ন। ভারতের কোথায় দেখা যায় বা কোন কোন রাজ্যে দেখা যায়? একই রকম। দেখে দেখে বলো কোথায় দেখা যায়। বোর্ডের দিকে তাকাও, দেখো বোর্ড দেখো। এবার বলো কোন কোন রাজ্য হবে। এই যে রাজ্যটা কি আছে বলতে নাম করে দেখো, এই অঞ্চলটার কি নাম আছে? এখানটা কোনটা পেলাম? একটা রাজ্য পেলাম, একটা মহারাষ্ট্র হবে। আর বলো আর কোন রাজ্য দেখতে পাবো? উত্তরপ্রদেশ। আচ্ছা এইখানটা ছিল না? এইখানটা কোন রাজ্য ছিল মনে নেই? দুটো তো জেনেছিলাম। হ্যাঁ কোন রাজ্য বলো? গুজরাট, তাই তো? ঠিক বলেছো। এখানটা আমরা পাবো গুজরাট। তার পাশেরটা ছিল না লাইনটা, এটা কোন রাজ্য হবে? এটা হলো মধ্যপ্রদেশ। তার পাশেরটা এইটা, এখানেও তো আছে কি নাম? এটা তেলেঙ্গানা। বেশ, মহারাষ্ট্রের নিচে একটা আছে না, কি নাম পাবো? কর্ণাটক। আর কর্ণাটকের পাশে অন্ধ্রপ্রদেশ। তাহলে কোন কোন রাজ্যে আমরা কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাবো বলো? ভারতের কোন কোন রাজ্যে কৃষ্ণ মৃত্তিকা দেখতে পেলাম? উত্তরটা নিজেরা লিখে নিতে পারবে। এবার কঠিন হলো কি? কোন কোন রাজ্যে আমরা কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাবো? ভারতের কোন কোন রাজ্যে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় বলো? গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক,
অন্ধ্রপ্রদেশ। খুব ভালো, সুন্দর। তোমাদেরও পড়াশোনা ধীরে ধীরে উন্নতি করছে, দেখে দেখে এবার চিনতে পারছে, তাই তো? কোন কোন রাজ্যগুলোকে আমরা দেখতে পেলাম, লিখতে পারবো। পেরে যাবো তো এবার, কি গো? হ্যাঁ কি না তো বলো? কোথায় কোথায় দেখতে পাবো আমরা? গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তাই তো? এইসব রাজ্যগুলোকে আমরা দেখতে পাবো। হয়েছে এই পর্যন্ত। এবার দেখবো মাটিটা উর্বর নাকি অনুর্বর নয়। যদি উর্বর হয় তাহলে এই মাটিতে কিসের চাষ ভালো হয়? কিসের চাষ ভালো হয় আমরা আগেই বলেছি। কি বলেছিলাম? কালো মাটিতে কোন ফসলের চাষ ভালো হয়? মাটির নামেতেই বলেছিলাম না? কি বলেছিলাম? জোরসে বলো, কি বলেছো? ভালো করে বলো, জোরে যাচ্ছে। তুলো লিখেছিলাম না? তুলো মৃত্তিকা। কেন বলা হয় তুলো মৃত্তিকা? কারণ প্রচুর পরিমাণে তুলোর চাষ হয়। তাহলে এই মাটিটাও উর্বর, কৃষ্ণ মৃত্তিকাও উর্বর এবং এরও জল ধারণ ক্ষমতা বেশি। বুঝতে পারলে? জল ধারণ ক্ষমতা যেমন জল ধরে রাখতে পারে বেশি, তাই এই মাটিটা উর্বর। এই মাটিতে প্রধান ফসল কি পাবো? তুলো। তুলো ছাড়া আর কি চাষ হয়? তাহলে মাটিটা উর্বর না উর্বর নয় আগে বলো। মাটিটা উর্বর। জল ধারণ ক্ষমতা বলো বলো, কেমন জল ধরে রাখতে পারে? বেশি। উর্বর এবং জল ধারণ ক্ষমতা বেশি। বেশ, তাহলে কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে আর কি দেখলাম? মাটিটা উর্বর মাটি, জল ধারণ ক্ষমতা বেশি, তাই তো? তাই বিভিন্ন ফসলের চাষ হয়। কি কি ফসল হচ্ছে? প্রথমত তুলো। তুলো ছাড়া আখ, তারপরে বাদাম, তারপরে এই মাটিতে হবে মিলেট। বুঝতে পারলে? তাহলে এই মাটিতে আমরা কি কি ফসলের চাষ দেখতে পাবো? তুলো, আখ, বাদাম, মিলেট, ডাল, এই সমস্ত ফসলের চাষ হয়ে থাকে। দেখতে পারবো তো? যদি জিজ্ঞাসা করে কোথায় দেখতে পাবো কৃষ্ণ মৃত্তিকা, রাজ্যগুলোর নাম বলতে পারবেন, কি কি ফসলের চাষ হয় সেটা বলতে পারবেন। মাটিটার রং কেমন? কৃষ্ণ মৃত্তিকার রং কালো। কেন কালো? এবার এটা বলবো আমরা। কেন মাটিটার রং কালো? মাটিটা ব্যাসল্ট শিলা থেকে তৈরি হয়েছে। কি থেকে তৈরি হয়েছে এটা খুব ভালো করে বোঝো। কিভাবে তৈরি হয়েছে? ব্যাসল্ট শিলা থেকে, সেই জন্য রং কালো। তাহলে এখানে প্রশ্ন হবে কৃষ্ণ মৃত্তিকা কোন শিলা থেকে সৃষ্টি? প্রশ্ন বুঝলেন? কৃষ্ণ মৃত্তিকা কোন শিলা থেকে সৃষ্টি? ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি এবং দুটো কারণ। এই মাটিতে ম্যাগনেসিয়াম ও জৈব পদার্থ বেশি আছে। জৈব পদার্থ ও ম্যাগনেসিয়াম বেশি থাকায় এই মাটির রং কেমন বলো? এই মাটির রং কালো। তাহলে মাটির রং কালো কেন হয়েছে? প্রশ্ন বুঝেছ? মাটিটার রং কালো কেন হয়েছে? কারণ মাটিটা ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়েছে আর মাটিটাতে জৈব পদার্থ ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি, তাই মাটিটার রং হয়েছে কালো। এই পর্যন্ত ঠিক আছে তো? তাহলে কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে আমরা কি কি বললাম? এই মাটিটা কোথায় দেখতে পাবো? এই রাজ্যগুলোর নাম আমরা দেখলাম, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। এই অঞ্চলটাতে আমরা দেখতে পাবো। মাটিটা উর্বর, জল ধারণ ক্ষমতা বেশি, ফলে তুলো, তারপরে আর কি কি ছিল? তুলো, আখ, বাদাম, মিলেট, এই জাতীয় শস্যের চাষ বেশি হয়। তার মধ্যে তুলোর চাষ সব থেকে বেশি হয়, তাই মাটিটাকে তুলো মাটিও বলা হয়। বোঝা গেল? তাহলে কোন মাটিকে তুলো মাটি বলি? পরীক্ষার জন্য খুব ভালো প্রশ্ন দিলে লিখতে পারবে তো?
কোন মাটিকে তুলো মাটি বলবো আমরা সুজন? কোন মাটিকে তুলো মাটি বলা হয়? কৃষ্ণ মৃত্তিকাকে তুলো মৃত্তিকা বলা হয়। কত শতাংশ অঞ্চল জুড়ে দেখতে পাই আমাদের দেশে? কত শতাংশ অঞ্চল জুড়ে আছে? প্রায় 16% বা 5.46 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় আমরা কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাবো। কিভাবে সৃষ্টি হয়েছে কৃষ্ণ মৃত্তিকা? ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়েছে, তাই তো। রং কালো কেন হয়েছে? কারণ এই মাটিতে জৈব পদার্থ আর ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি আছে, তাই মাটিটার রং কালো। এই পর্যন্ত হলো আমরা পড়লাম কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে। এবার আমরা দেখব ল্যাটেরাইট মাটি সম্পর্কে। দেখো এবার আমরা দেখব ল্যাটেরাইট মাটি সম্পর্কে। ভারতের মোটামুটিভাবে 10% অঞ্চল জুড়ে ল্যাটেরাইট মাটি দেখা যায়। কোনো কোনো বইতে 8 পাবে, কোনো কোনো বইতে 10 পাবে, এর মধ্যে ল্যাটেরাইট মাটি দেখা যায়। তাহলে আগেটার মতো প্রশ্ন উত্তর তৈরি করতে পারবে। ভারতের কত শতাংশ অঞ্চল জুড়ে ল্যাটেরাইট মাটি দেখতে পাবো? এটাকে যদি আমরা আয়তনে করি তাহলে 3.5 লক্ষ বর্গ কিলোমিটার এই অঞ্চল জুড়ে আমরা কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাবো। বুঝতে পারছো? ভারতে প্রায় 3 লক্ষ বর্গ 3.5 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে আমরা ল্যাটেরাইট মাটি দেখতে পাবো। শোনো শোনো, আগে ভালো করে শোনো। ল্যাটেরাইট মাটি দেখেছো? হ্যাঁ কি না তো বলো। আমার ধারণা সবাই দেখেছো, বুঝলেন? দেখেছো? দেখেছো কিন্তু কোনটা জানো? আর কি বলো, তুমি দেখেছো? বলো আর কিছু বলো। দেখেছো ল্যাটেরাইট মাটি বলে জানো? আজকে বলে দেবো এমন আর কোথাও ভুলবে না। এই মাটি রাস্তা তৈরির কাজে ব্যবহার হয়। দেখেছো? লাল রঙের মাটিটা দানাগুলো কেমন হয়? বড় বড় না বড় বড়, মোটা মোটা, শক্ত, কেমন হয় বলো? তুলেছো হাতে, হাতে ধরেছো? রাস্তা তৈরি করে সব লাল রঙের একটা মাটি বিছানো হয় না? দেখেছো কি এখন? জোরসে বলো। হাতে নিচে কখনো ফেলতে গিয়ে কেমন? সূক্ষ্ম নাকি দানাগুলো মোটা মোটা? দিকের মধ্যে শোনা যাবে কোনটা? শোনা যাবে? শুনেছো কখনো? সত্যি কথা বলো, হ্যাঁ কি না? শুনেছি, আমিও শুনেছি। আমি যখন শুনেছিলাম আমিও শুনেছি। তাহলে মাটিটা দেখতে কেমন রঙের বলো? ল্যাটেরাইট মাটির রং কেমন? লাল। কেন লাল বলো? মাটিটার রং লাল কেন বলো বলো? এতে লোহা অক্সাইডের পরিমাণ বেশি আছে। কি আছে? লোহা অক্সাইড। তাহলে বলো, প্রশ্ন যদি করি ল্যাটেরাইট মাটির রং লাল কেন, কি উত্তর লিখবে? প্রশ্ন বুঝেছো? ল্যাটেরাইট মাটির রং লাল কেন? এই লোহা অক্সাইড আছে বলে মাটিটার রং হচ্ছে লাল। আর মাটিটা খুব শক্ত, দানাদার। কেমন মাটি? মাটি শক্ত আর দানাদার বা দানাযুক্ত। বুঝতে পারলেন? ল্যাটেরাইট মাটিটা কেমন আগে বলো। শুনো আমার কথা শোনো। ল্যাটেরাইট মাটি কেমন এক লাইন বলো। কি লিখবে? ল্যাটেরাইট মাটি কেমন? তোমরা জিজ্ঞাসা করলাম আমি ল্যাটেরাইট মাটি কেমন, আমাকে বলো কি বলবে? কি বলবে? ল্যাটেরাইট মাটি দেখতে লাল রঙের, তাই তো। মাটির দানাগুলো খুব বড় বড় এবং শক্ত। বুঝে গেল? এই মাটিতে কি চাষ হয়? এই চাষ হতো কি তুলে নিয়ে আমাদের এখানে, তাই তো। জমিতে চাষটা কি হতো? হ্যাঁ, আমাদের তো মাটি কিনতে হয় না জমি থেকে, তাই তো। কেন? মাটিটা খুব সূক্ষ্ম বলে। ল্যাটেরাইট মাটি কি করা হয়? নিয়ে সেখানে ফেলে দেওয়া হয় না। তার মানে কি মাটিতে চাষ ভালো হবে? এই মাটিতে চাষ ভালো হয় না, কারণ এই মাটির জল ধারণ ক্ষমতা ভালো নয়। কেন এই মাটিতে আমরা রাস্তা তৈরি করি বলো? কেন তৈরি করি? বৃষ্টি হলে যাতে জলটা তাড়াতাড়ি রাস্তা থেকে সরে যায়, কাদা কম হয়, তাই জন্য কি না রাস্তাতে কেন দিই বলো? আর যদি জল ধরে রাখতো তাহলে কি হয়ে যেত? রাস্তাটা কাদা হয়ে যেত। তাহলে ল্যাটেরাইট মাটি জল ধারণ ক্ষমতা কেমন? ভালো কি ভালো নয়? কি মনে হয়? ভালো হলে জলটা কোথায় থাকবে? রাস্তার উপরে থেকে যাবে। রাস্তা কেমন হয়ে যাবে? কাদা হয়ে যাবে। হয় কি? জল ধরে রাখতে পারে কি? জল ধরে রাখতে পারে না। বৃষ্টি হলে কি রাস্তায় জল জমে যায়, কাদা হয়ে যায়? হয়নি। জলটা কোথায় গেল? জলটা বেরিয়ে গেল। তুমি মাটি ধরে রাখতে পারলো জলটাকে? জলটাকে ধরে রাখতে পারলো না। জলটা সরে গেল, চলে গেল, বেরিয়ে গেল, যাই বলি কেন?
ল্যাটেরাইট মাটির জল ধারণ ক্ষমতা কম, ফলে চাষ কিন্তু ভালো হয় না, কৃষিকাজ ভালো হয় না। বোঝা গেল? তাহলে কোন মাটিতে কৃষিকাজ খুব একটা ভালো হয় না? কি উত্তর লিখবে? ল্যাটেরাইট মাটি। মাটির রং কেমন? লাল। মাটি হচ্ছে, মাটির দানাগুলো ইটের মতো শক্ত। কেন শক্ত? কারণ লোহার অক্সাইড আছে। ঠিক আছে? চাষ খুব একটা ভালো হয় না। তারই মধ্যে ধরো চীনাবাদাম, জোয়ার, বাজরা, মিলেট, অর্থাৎ রাগি, মিলেট জাতীয় শস্য আর তোমার ওই টুকটাক নিম্নমানের কিছু শস্যের চাষ হয়ে থাকে। ল্যাটেরাইট মাটিতে উৎপন্ন প্রধান ফসলের নাম লিখবে মিলেট। ল্যাটেরাইট মাটিতে প্রধান কি ফসল যে চাষ হয়? লিখবে মিলেট। এই জোয়ার, বাজরা, রাগি এই তিনটে ফসলকে একসঙ্গে বলা হয় মিলেট। কাকে বলবো মিলেট? জোয়ার, বাজরা আর রাগি এই তিনটে ফসলকে আমরা একসাথে বলি মিলেট। ল্যাটেরাইট মাটিতে মিলেটের চাষ ভালো হয়। মাটিটা দেখতে লাল রঙের, তাই তো? খুব শক্ত, দুধের মতো শক্ত, জল ধারণ ক্ষমতা ভালো না। বুঝতে পারছো? এবার দেখবো আমরা এই মাটিটা কোথায় দেখতে পাই। এখন তো আমরা পড়লাম না কোথায় দেখতে পাই। এবার তোমরা আমাকে বলবে ম্যাপ দেখে দেখে আমরা কোথায় দেখতে পাবো। আবার ম্যাপে চলে যাও রাজ্যগুলোতে, আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাগুলো হবে। তোমরা বলবে এখানে কোন কোন রাজ্য আছে, কোন কোন জায়গায় আমরা ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাবো, কোন কোন রাজ্য আছে মূলত। দেখো বই দেখো কোন রাজ্য আছে বলো। দেখো কোন কোন রাজ্যে পাবো। এসো, তামিলনাড়ু, কেরল। বেশ ভালো একটা গোল করেছি। দেখো কোথায় দেখতে পাবো। আরো একটা গোল করেছি, দেখো কোনটা? মেঘালয় মালভূমি। ঠিক। আর একটা অঞ্চলকে গোল করি, দেখো কোনখানটা? ওখানে তিনটে রাজ্য পাবো। ভালো করে দেখো, ওখানটা কিন্তু তিনটে রাজ্যের মধ্যে আছে। কোন কোন রাজ্য আছে? না বিহার কি নেই? ঝাড়খণ্ড, ওড়িশা আর ছত্তিশগড়। এটা অবশ্য পশ্চিমবঙ্গেরও খানিকটা দেখা যায়। পশ্চিমবঙ্গের শুধু পুরুলিয়া জেলাটা, বুঝতে পারলে? পুরুলিয়া একটুখানি তোমার বাঁকুড়া জেলাতে, পশ্চিম মেদিনীপুরেতেও সামান্য একটু দেখা যায়। তাহলে এখানে কোন কোন রাজ্য পেলাম? দুটো রাজ্য। কোন কোন রাজ্য? তামিলনাড়ু আর কেরল। তাই তো? লিখতে পারবে তো? তামিলনাড়ু, এদিকে আছে কেরল বা কেরালা। এইখানে পাবো কোনটা? মেঘালয়। তাই তো? এইখানে পাবো তিনটে। কি কি পাবো? ঝাড়খণ্ড, তারপরে পাবো ওড়িশার উত্তর দিকটা, উত্তর পশ্চিম দিকটা। ঠিক আছে? ওড়িশার একটু বেশি অঞ্চল জুড়ে পাবো আমরা, এই অঞ্চলটা জুড়ে পাবো। পাবো আমরা ছত্তিশগড়। বলো কি বলছো? তাহলে এই রাজ্যগুলোতে আমরা কি মাটি দেখতে পাবো? ল্যাটেরাইট মাটি। লিখতে পারবে তো? প্রশ্ন বুঝে গেছো? একই রকমেরই হবে। কি প্রশ্ন হবে এখান থেকে? ভারতে কোন কোন রাজ্যে ল্যাটেরাইট মাটি দেখা যায়? লিখে রাখতে পারবে তো? আগের প্রশ্নটা যেমন আগে আমরা পড়লাম না, লাল মাটি মৃত্তিকা পড়ার সময়। বেশ, এবার দেখো, এবার আমরা দেখব কোনটা? ল্যাটেরাইট মাটির রং লাল। কি বললাম? ল্যাটেরাইট মাটির রং লাল কেন? বলো কি বলেছি? আয়রন অক্সাইড বা লোহা অক্সাইডের পরিমাণ, একটু লেখা যাচ্ছে, লোহা অক্সাইডের পরিমাণ বেশি আছে মাটিতে, তাই মাটির রংটা লাল। হয়েছে? কোথায় দেখতে পাই সেটাও লিখতে পারবে। বোঝা গেছে তো? ল্যাটেরাইট মাটির রং লাল কেন, মাটি ইটের মতো শক্ত কেন। আচ্ছা আরেকটা বলি, ল্যাটেরাইট মাটি হচ্ছে এমন একটা অঞ্চলে দেখা যায় যেখানে শুষ্ক ঋতু আর আর্দ্র ঋতু পর্যায়ক্রমিকভাবে আসে। অর্থাৎ একবার শোনো আমার দিকে, শোনো একটুখানি, শোনো আমার দিকে, মন দাও একটুখানি, লেখা লিখবে পরে, আগে আমাকে শোনো। ল্যাটেরাইট মাটি আমরা সেই সমস্ত জায়গাতে দেখতে পাবো যেখানে শুষ্ক ঋতু এবং আর্দ্র ঋতু পর্যায়ক্রমিকভাবে আসবে।
শুষ্ক ঋতু বলতে যখন বৃষ্টিপাত হবে না, আর্দ্র ঋতু বলতে যখন বৃষ্টিপাত হবে। বোঝা গেল? তাহলে বছরে এমন একটা সময় আসবে যখন প্রচুর বৃষ্টিপাত হবে, আবার এমন একটা সময় আসবে যখন বৃষ্টিপাত হবে না। এই রকম যেখানে জলবায়ু থাকবে সেই অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যাবে। বোঝা গেল? কারণ মাটির দানাতে লোহার অক্সাইডগুলো সঞ্চিত হয় আর সিলিকা সঞ্চিত হয়, সিলিকা জেল রূপে, ওই জন্য মাটি শক্ত হয়ে যায়। সিলিকা জেল রূপে সঞ্চিত হয়ে যায়, যার জন্য মাটি শক্ত হয়ে যায়। এগুলো উঁচু ক্লাসে যখন ভূগোল পড়বে, মৃত্তিকা ভূগোল, তখন একটা চ্যাপ্টারই নাম হবে মৃত্তিকা ভূগোল। বুঝতে পারলে? এই যে এগুলো পড়ছো আর একটা জন্য একটা চ্যাপ্টার হয়ে যাবে। উঁচু ক্লাসে যখন মৃত্তিকা ভূগোল পড়বে তখন আরো ডিটেলসে পড়বে, এতখানি ডিটেলসে পড়লে এখন মনে রাখতে পারবে। কোথায় দেখতে পাবো ল্যাটেরাইট মাটি? এটুকুটা বোঝো তো? কোথায় দেখতে পাবো? কি বললাম? যেখানে শুষ্ক ঋতু এবং আর্দ্র ঋতু পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হবে। অর্থাৎ একবার বৃষ্টি আসবে, আবার একবার শুষ্ক হবে, অর্থাৎ বৃষ্টিপাত হবে না। এইরকম ঋতু আমরা যেখানে দেখতে পাবো, এইরকম জলবায়ু যেখানে আমরা দেখতে পাবো, সেই সমস্ত অঞ্চলে ল্যাটেরাইট মাটির সৃষ্টি হবে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখি লাল মাটি সম্পর্কে। ল্যাটেরাইট তো পড়লাম, এবার পড়বো লাল মাটি। সেটাও দেখতে লাল, তবে সেটা লাল হওয়ার কারণ একটু আলাদা। এই পর্যন্ত বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। এবার দেখবো আমরা লাল মাটি সম্পর্কে। এই মাটিটার রঙও লাল, কিন্তু এই মাটির রঙটা শুধু লাল থাকে না, লালও হয়ে যায়, কখনো বাদামিও হয়ে যায়, ঠিক আছে, কখনো একটু গাঢ় লাল হয়ে যায়, কখনো একটু হলদে টাইপের হয়ে যায়। তো সব সুন্দর মিলিয়ে এই লাল মাটি কিন্তু ল্যাটেরাইটের মতো অতটা লাল নয়। বোঝা গেল? জল ধারণ ক্ষমতা ল্যাটেরাইটের থেকেও বেশি। ল্যাটেরাইট মাটির জল ধারণ ক্ষমতা তো খুব খারাপ ছিল, কিন্তু লাল মাটির জল ধারণ ক্ষমতা ল্যাটেরাইটের থেকে বেশি। এখন ল্যাটেরাইটের থেকে বেশি হওয়ার জন্য ফসল উৎপাদনও একটু ল্যাটেরাইটের থেকে ভালো হবে। বুঝতে পারলে? মাটির রং, এই মাটির রঙও লাল। এই মাটির রং লাল হওয়ার কারণ একই রকমই, এই মাটিতেও তোমার লোহার অক্সাইড আছে, লোহার পরিমাণ বেশি আছে, তাই এই মাটির রংটা লাল। তবে এই মাটিতে ফসলের চাষ একটু ভালো হয়, কারণ এই মাটির জল ধারণ ক্ষমতা ল্যাটেরাইট মাটির থেকে বেশি। তাহলে লাল মাটি আর ল্যাটেরাইট মাটি দুটো যদি তুলনা করি, কার জল ধারণ ক্ষমতা বেশি, কার কম হবে? ল্যাটেরাইট মাটির জল ধারণ ক্ষমতা কম, লাল মাটির তুলনামূলকভাবে বেশি। এখন জল ধারণ ক্ষমতা বেশি হলে সে উর্বর হবে। তাহলে ল্যাটেরাইট বেশি উর্বর না লাল মাটি বেশি উর্বর? লাল মাটি বেশি উর্বর হবে। তাহলে ফসল কাতে ভালো হবে, লাল মাটিতে না ল্যাটেরাইট মাটিতে? লাল মাটিতে। তাহলে তুলনামূলকভাবে ফসলও ভালো হয় লাল মাটিতে ল্যাটেরাইট মাটির তুলনায়। বোঝা গেল? ভারতের মোটামুটি ভাবে 10%, এটাও 10%, অর্থাৎ ল্যাটেরাইট আর লাল মাটি দুটোর পরিমাণই প্রায় কাছাকাছি। এটাও 10% অঞ্চল জুড়ে দেখা যায়, এটাও 10% অঞ্চল জুড়ে দেখা যায়। এই মাটির রংটাও লাল, তবে এই মাটির রং আগের মাটির মতো গাঢ় লাল নয়। কেন? কারণ এতে তোমার ফসফরাস বলে আরো একটা খনিজ থাকে। বুঝতে পারলে? এই ফসফরাসের পরিমাণ যেমন হবে মাটিতে, এই লাল মাটির রংটাও তেমন তেমন চেঞ্জ হবে। কখনো লাল হবে, কখনো একটু বাদামি রং হয়ে যাবে, কখনো একটুখানি হলুদ রঙের হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এই মাটিতে কোন কোন খনিজ আছে দেখলাম? লোহা আর কি পেলাম? ফসফরাস। লাল মাটিতে কোন কোন খনিজ আছে? লোহা আর ফসফরাস। মাটির রং মূলত লাল, তবে ফসফরাসের পরিমাণের তারতম্যের উপর নির্ভর করে মাটিটা কখনো বাদামি রঙের হয়, কখনো হলুদ রঙের হয়। বুঝতে পারছো? কখনো হালকা লাল হয়। কে ঠিক করে দেয় এগুলো? কখন বাদামি হবে, কখন হলুদ হবে, কখন হালকা লাল হবে, কিন্তু ফসফরাসের পরিমাণ কেমন আছে তার উপর নির্ভর করে থাকে। এই মাটিতে একটু চাষবাস ভালো হয়। কি কি ফসলের চাষ হয়? এই মাটিতেও মিলেট হয়, বাদাম, তামাক, তারপরে তোমার সয়াবিন, ডাল, এই মাটিতেও চাষ হয়ে যাবে। কোন কোন ফসল বললাম? ধান একটু চাষ হয়, আখের চাষ হয়, ধান হয়, মিলেট, সয়াবিন, তৈলবীজ, এই সমস্ত ফসলের চাষ ভালো হয়ে থাকে।
বুঝতে পারলেন? এবার আমরা দেখব কোথায় কোথায় দেখতে পাই, ভারতের কোথায় কোথায় আমরা লাল মাটি দেখতে পাবো। দেখো আবার আগেরটার মতোই আমি দাগ করে দেবো, তোমরা দেখে দেখে বলবে কোথায় কোথায় দেখতে পাচ্ছি। দেখো ঘরে দাগ করে দিই, দেখে দেখে বলবে তো। দেখে দেখে ম্যাপটাও চেনা হয়ে যাবে, তাই তো? দেখো এবার লাল মাটি আমরা কোথায় কোথায় দেখতে পাবো। শেষ করে দেবো ভাবছিলাম চ্যাপ্টারটা, আজকে এখন শেষের তো অনেকখানিটাই বাকি রয়ে গেল। এখানে ক নম্বর মাটি পড়ছি আমরা? প্রথমে কালকে পড়েছিলাম পলি মাটি, আজকে প্রথম শুরু করেছিলাম কৃষ্ণ মৃত্তিকা, তারপরে ল্যাটেরাইট মাটি, আর এখন পড়ছি লাল মাটি। তাহলে কটা হলো? 4টে। এখনো কটা বাকি রয়ে গেল? মোট কটা ছিল? 7টা। তো 4টে হয়ে গেলে কটা বাকি থাকে? 3টে। এইটাও দেখা যাচ্ছে এই অঞ্চলে লাল মাটিটা। আর উত্তর পূর্ব ভারতে দেখো ভালো করে কোন কোন রাজ্য আছে এখানে, কোন কোন রাজ্যগুলো আছে এই অঞ্চলটা দেখো ম্যাপের দিকে ভালো করে। আর কোনটা বাদ আছে দেখো এখানে। এখান থেকে দেখো আসামটাতে করে নি, এখান থেকে দেখো আসামটাতে দেখাই ম্যাপের দিকে দেখো একবার। বুঝতে পারছো? হ্যাঁ, এইখানটাতে কোন কোন রাজ্যগুলো আছে দেখো, এই অঞ্চলটাতে আমরা দেখতে পাবো। এখানটা কোন কোন রাজ্যগুলো? কেরালা আর তামিলনাড়ু। এখানেও আমরা লাল মাটি দেখতে পাবো। এইখানটায় দেখো কোন কোন রাজ্য আছে, কোন কোন রাজ্য আছে এখানটা? ত্রিপুরা পেয়েছো, হ্যাঁ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আর উপরেরটার নাম অরুণাচল প্রদেশ। এই রাজ্যগুলোতে আমরা লাল মাটি দেখতে পাবো। বোঝা গেল? তাহলে কোন কোন রাজ্যে লাল মাটি দেখতে পাবো সেটাও দেখলাম, কোন কোন রাজ্যে ল্যাটেরাইট মাটি দেখতে পাবো সেটাকেও আমরা দেখলাম। এবার আমরা দেখব মরু মৃত্তিকা। কি দেখবো আমরা? মরু মৃত্তিকা। দেখো এবার ছোট্ট একটু মৃত্তিকা আছে। ভারতের মোটামুটি ভাবে 3% থেকে 4% অঞ্চলে দেখতে পাই। এইখানটা আমাদের মরুভূমি ছিল, মনে আছে? ভারতের মরুভূমির নাম কি? কি গো, মনে আছে? দেখো কোন অঞ্চল হবে, কোন জায়গার কোন অঞ্চল হবে? এখানটার নাম ছিল থর মরুভূমি। এইখানটায় আমরা দেখতে পাবো মরু মৃত্তিকা। কোন মাটি সম্পর্কে পড়ছি আমরা এবার? মরু মৃত্তিকা। কোন মাটি সম্পর্কে পড়ছি বলো? মরু মৃত্তিকা। কোথায় দেখতে পাবো? ওই একটা জায়গাতেই দেখতে পাবো। কোথায়? কোন রাজ্য পড়েছে? রাজ্যটা বলো দেখে দেখে, ম্যাপ দেখে দেখে। কোন রাজ্যে আছে থর মরুভূমিটা? কোন রাজ্যতে আছে? রাজ্যের নাম বলো। ম্যাপ দেখো, বই দেখো। ঠিক, ম্যাপ দেখো, বই দেখো। কোন রাজ্য আছে ওখানে? থর মরুভূমিতে তো দেখতে পাবো, কিন্তু থর মরুভূমিটা আছে কোন রাজ্যে? রাজস্থানে আছে। কোথায় আছে? রাজস্থানে। তো ভারতের মোট যে মাটি দেখা যায় তার 3 থেকে 4% হচ্ছে এই মরু মৃত্তিকা। কত পার্সেন্ট মরু মৃত্তিকা বললাম? 3 থেকে 4%। ভারতবর্ষের যে মোট মাটি তার মাত্র 3 থেকে 4% মরু মৃত্তিকা দেখতে পাই রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে। এই মাটিটা বালি সমৃদ্ধ এবং অনুর্বর। কি বললাম? বালি সমৃদ্ধ আর অনুর্বর। বালি সমৃদ্ধ ও অনুর্বর। তাহলে কি কৃষিকাজ ভালো হবে? কোন মাটিতে কৃষিকাজ ভালো হয়? উর্বর নাকি অনুর্বর? উর্বর হলে কৃষিকাজ ভালো হয়। এই মাটি অনুর্বর, তাই এই মাটিতে কৃষিকাজ ভালো হয় না। মাটির জল ধারণ ক্ষমতাও কম। বুঝতে পারলে? সেই জন্য এই মৃত্তিকাতে কৃষিকাজ একদমই ভালো হয় না। এই মাটিতে লবণের পরিমাণও বেশি। বুঝতে পারলে? এই মাটিটা লবণাক্ত, কারণ বৃষ্টিপাত হয় না তো। মরু অঞ্চল, এই অঞ্চলে বৃষ্টিপাত হয় না। মরু অঞ্চল, মরুভূমি একটা, মরুভূমিতে বৃষ্টিপাত হয়? বৃষ্টিপাত হয় না, তাহলে এই মরুভূমিতেও বৃষ্টিপাত হবে না। ফলে অধিক বাষ্পীয়ন হবে, অর্থাৎ যেটুকু জলীয় বাষ্প মাটিতে আছে বা যেটুকু জল মাটিতে আছে গরমের জন্য সেটা বাষ্পীভূত হয়ে যাবে। হয়ে গেলে মাটির নিচের দিক থেকে যে লবণ কণাগুলো আছে না, সেগুলো মাটির উপর স্তরে এসে জমা হবে। বুঝতে পারছো? এর ফলে মাটির উপর স্তর লবণাক্ত হয়ে পড়ে আর কৃষিকাজ একদমই ভালো হয় না। তবে এই অঞ্চলে প্রচুর
জলসেচ করা হয়। মনে আছে একটা খাল কেটেছিলাম আমরা, খাল নদী করছিলাম, এইখান থেকে কেটেছিলাম হরিণ নামক জায়গা থেকে ইন্দিরা গান্ধী খাল, ভারতের দীর্ঘতম খাল। যখন আমরা সিন্ধু নদী পড়ছিলাম এইখান থেকে আমরা খাল কেটেছিলাম, যেটা মরু অঞ্চলে কেটেছিলাম। এই খালের দ্বারা এই অঞ্চলে সামান্য পরিমাণ কৃষিকাজ করা হয় জলসেচ করে, সেটাও মিলেট জাতীয় শস্য। বুঝতে পারছো? তাহলে মরু অঞ্চলে কোন খালটা কেটেছি আগেও পড়েছি। কোন খাল ছিল? নামটা কি ছিল? ইন্দিরা গান্ধী খাল, ভারতের দীর্ঘতম খাল। মনে আছে না ভুলে গেছো? ভারতের দীর্ঘতম খাল ছিল ইন্দিরা গান্ধী খাল। সেই খালের জল দিয়ে আমরা থরমরু অঞ্চলে কৃষিকাজ করে থাকি। একদমই ভালো কৃষিকাজ হয় না, তবে মিলেট জাতীয় শস্য চাষ হয়ে থাকে। কি জাতীয় শস্যের চাষ হয়? মিলেট জাতীয় শস্যের চাষ হয়। মাটি বালি সমৃদ্ধ আর অনুর্বর দেখতে পাবো রাজস্থানের থরমরু অঞ্চলে। বোঝা গেল? কৃষিকাজ ভালো হয় না, তবে জলসেচ করে মিলেট জাতীয় শস্যের চাষ করা হয়। ক্লিয়ার হয়েছে? ভারতের 3 থেকে 4% অঞ্চল জুড়ে আমরা মরুমৃত্তিকা দেখতে পাবো। এবার আমরা দেখব পার্বত্য মৃত্তিকা। মরুমৃত্তিকা তো হলো, এবার দেখব পার্বত্য মৃত্তিকা। পার্বত্য মৃত্তিকা এর আরো একটা নাম আছে পটজল মৃত্তিকা। পার্বত্য মৃত্তিকা বা পটজল মৃত্তিকা। দেখো এটা খুব সহজ। পার্বত্য মৃত্তিকা নাম শুনে একটা পর্বত পাচ্ছি। তাহলে পার্বত্য মৃত্তিকা কোথায় দেখতে পাবো? ভারতের পার্বত্য অঞ্চল। এই যে অঞ্চলগুলো রয়েছে, কোন কোন রাজ্য আছে বলো? কোন কোন রাজ্য আছে এই অঞ্চলটাতে আমরা দেখতে পাবো? এখন ধার বরাবর, ঠিক আছে? এই অঞ্চলটাতে আমরা পার্বত্য মৃত্তিকা দেখতে পাবো। ভালো করে দেখো, একবার বইয়ের দিকে দেখো, ম্যাপের দিকে দেখো, দেখে আমাকে বলো কোথায় কোথায় কোন কোন রাজ্য আমরা পাবো যেখানে আমরা পার্বত্য মৃত্তিকা দেখতে পাবো। একটা একটা দেখো, আজ উপরের দিক থেকে দেখো, একদম উপর থেকে দেখো। এখানে 2টো প্রদেশ পাবো, দেখো লাদাখ পাবো, তার নিচে পাবো জম্মু কাশ্মীর পাবো। বেশ, তার নিচে আবার 2টো রাজ্য পাবো, হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড। এবার ডান দিকে চলে এসো, সিকিম পাবো উপরে, সিকিম, অরুণাচল প্রদেশ। বুঝতে পারলে? এদিকে পার্বত্য অঞ্চল যেগুলো রয়েছে, নাগাল্যান্ড, তারপরে তোমার মিজোরাম, ওই পার্বত্য অঞ্চল। এদিকে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল ছিল। এই পার্বত্য অঞ্চলে আমরা পার্বত্য মৃত্তিকা দেখতে পাবো। এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি এবং এই মাটির রঙও কালো। এই মাটিটাও দেখতে কালো। মাটির রং কেমন হয় বললাম? কালো রং। কেন? রং কেমন? রং কেমন রঙের মাটি? কালো রঙের। কেন বড় কালো কেন হয়েছে? জৈব পদার্থ বা হিউমাসের পরিমাণ বেশি। কি বেশি আছে এই মাটিতে? হিউমাস বা জৈব পদার্থ। বুঝতে পারলে? পার্বত্য অঞ্চলে দেখতে পাবো। তাই এই অঞ্চলে কোন ফসলের চাষ ভালো হবে? এখানে 2টো হচ্ছে প্রধান ফসল আমাদের দেশের নিরিখে, চা আর কফি। বুঝতে পারলে? আগের দিন আমরা বলেছি চা দেখতে পাবো এখানে। তাহলে চা কোন মাটিতে দেখতে পাবো? খুব ভালো প্রশ্ন এটা। চা কোন মাটিতে জন্মায়? চা আর কফি কোথায় পাবো? চা আর কফি যেখানে যেখানে পার্বত্য মাটি পাবো আমরা দেখতে, পর্বতের উপরে সেখানে দেখতে পাবো। সেই মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি। বুঝতে পারলে? এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি আছে। এই মাটিটাও দেখতে একটু কালো রঙের হয়, হিউমাস সমৃদ্ধ হওয়ার জন্য। এই মাটিটা মোটামুটি উর্বর, খুব উর্বর নয়, আবার একবারে অনুর্বরও নয়। এই মাটিতে চুনের পরিমাণ একটু বেশি থাকে। আরো যখন উপরের দিকে যাবে, এই মাটির নিচের স্তরের দিকে না ছোট ছোট গুটি তৈরি হয়, যাকে আমরা ডোরি ক্লাস করি। উঁচু ক্লাসে যখন যাবে তখন এগুলো সব করবে। অত ডিটেলসে এখানে পড়ার দরকার নেই। এখন এইগুলো দেখে রাখো। পার্বত্য মাটি আমরা কোথায় দেখতে পাবো? ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে যে রাজ্যগুলো রয়েছে, আর পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে সেখানে যে রাজ্যগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। মাটি মোটামুটি ভাবে উর্বর, জৈব পদার্থের পরিমাণ বেশি আছে, তাই মাটিটা উর্বর। আর এই মাটিতে চা কফি চাষ খুব ভালো হয়। এতটুকুটা লিখতে পারবে তো পার্বত্য মৃত্তিকা সম্পর্কে?
বাকি রইল? তোমাদের বইতে যেগুলো আছে সেগুলো আমি সবই পড়িয়ে দিচ্ছি, একটা নেই এবার সেটা পড়াবো। সেটা এটা ভালো করে নোট করো, এটা তোমাদের বইতে নেই, একটুকু নেই। সেটা হচ্ছে উপকূলীয় মৃত্তিকা, উপকূলীয় লবণাক্ত মৃত্তিকা। কি বললাম? উপকূলীয় লবণাক্ত মৃত্তিকা, ইংরেজিতে বলা হয় লিটোরাল ফরেস্ট। ইংরেজি নাম হচ্ছে লিটোরাল, ফরেস্ট বলছি, লিটোরাল সয়েল, ইংরেজিতে বলি লিটোরাল সয়েল। উপকূলীয় লবণাক্ত মৃত্তিকা আগে ভালো করে দেখো, ভারতের খুব সামান্য কিছু পরিমাণ অঞ্চলে দেখা যায়। কি বললাম? উপকূলীয় লবণাক্ত মৃত্তিকা ভারতের সামান্য কিছু অঞ্চলে দেখতে পাই। এবার অঞ্চলগুলোর দিকে দেখো একটুখানি, বইয়ের দিকে আমি গোল করে দিচ্ছি, পড়বে। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবন অঞ্চল। এই অঞ্চলটাতে আমরা দেখতে পাবো, সব জায়গায় নয়। এখানটা হচ্ছে তোমার মহানদীর বদ্বীপ, নদীগুলো খুব অলরেডি ভালো করে, মহানদীর বদ্বীপ এই অঞ্চলটাতে পাবো, মহানদীর বদ্বীপ। এখানটা পাবো আমরা গোদাবরীর বদ্বীপ, এখানটা হচ্ছে তোমার পাবো কৃষ্ণার বদ্বীপ, আর এটা কাবেরীর বদ্বীপ। অর্থাৎ কি দেখলাম? সবকটাই বদ্বীপে দেখলাম না? তাহলে নদীর বদ্বীপ অঞ্চলে দেখতে পাবো। কোথায় দেখতে পাবো? প্রশ্নটা পুরো একই রকমই হবে, ভারতের উপকূলবর্তী কোথায় দেখতে পাবো? নদীর বদ্বীপ অঞ্চলে। কেন? কারণ এইখানে সমুদ্রে যখন জোয়ার আসে, জোয়ারের জল নদীতে ঢুকে যায়, গিয়ে বন্যা হয়ে যায়। আর সমুদ্রের জল কেমন? দীঘাতে গেছো? কেটে গেছো বলো? দীঘা সবাই গেছে। সমুদ্রের জল মুখে দিয়েছ? কেমন? সমুদ্রের জল কেমন যখন জিজ্ঞাসা করলাম বলতে পারলে রেখে, সমুদ্রের জল কেমন? নোনতা। কোনো জায়গায় যদি সেই জলটাকে আমরা রাখি, তাহলে সেটা নোনতা হবে কি হবে না? একটা বিস্কুট ধরো সেই জলে ডুবিয়ে খেলাম, তাহলে আমাকে নোনতা লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে ওই নোনা জলটা যখন অন্য মাটিতে ঢুকে যায়, তাহলে মাটিটা নোনতা হবে কি হবে না? হবে। তাহলে এই নদীর বদ্বীপ অঞ্চলগুলোতে আমরা লবণাক্ত মাটি দেখতে পাবো। কেন? সমুদ্রের জল সেই অঞ্চলকে প্লাবিত করে, ডুবে যায়। যখন জোয়ার আসে, শক্তিশালী জোয়ার আসে না, তখন সেই অঞ্চলগুলো ডুবে যায়। ডুবে গেলে কি হবে? কি জল দিয়ে ডুবে গেল? অন্য জল দিয়ে। সেই লবণগুলো কোথায় যাবে? মাটিতেই জমা হবে। তাহলে মাটি কেমন হবে? নোনতা হয়ে যাবে। ঠিক আছে? নোনতাকেই ভালো কথায় কি বলি? লবণাক্ত। শুদ্ধ ভাষায় বলি লবণাক্ত। লবণাক্ত মাটি আমরা কোথায় দেখতে পাবো? বিভিন্ন নদীর বদ্বীপ অঞ্চল। বিভিন্ন বলতে কোন কোন? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী, গঙ্গা নদীর বদ্বীপ। এই অঞ্চলে আমরা লবণাক্ত মৃত্তিকা দেখতে পাবো। চাষবাস এই অঞ্চলে ভালো হয় না। এখানে তোমার এক ধরনের সাহায্যবর্তী জন্মায়, যাকে আমরা বলি ম্যানগ্রোভ অরণ্য। এই দুদিন পরে আমরা পড়বো সাহায্য অরণ্য, তখন ওটাকে আবার হবে। উপকূলীয় মাটিতে চাষবাস ভালো হয় না, একদমই হয় না। কেন? কেন হবে না? মাটি নোনতা বলে চাষ হয় না, কৃষিকাজ হয় না লবণাক্ত মাটি। তাহলে মাটি উর্বর না অনুর্বর? কি লিখবে? উর্বর কি অনুর্বর? অনুর্বর। কি জন্মায় এখানে? ম্যানগ্রোভ অরণ্য। লবণাক্ত মাটিতে কি জন্মায়? ম্যানগ্রোভ অরণ্য। কোথায় দেখতে পাবো? নদীর বদ্বীপ অঞ্চলে। ক্লিয়ার হয়েছে তো এই পর্যন্ত? মাটিটা শেষ হলো। আচ্ছা, মাটি থেকে আর একটা কোশ্চেন খালি জেনে রাখো, ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? এটাও নেই তোমাদের বইতে, লিখে রাখো। ভারতের মৃত্তিকা গবেষণাগার, মৃত্তিকা গবেষণাগার দেহরাদুনে অবস্থিত। ঠিক আছে? ভারতের মৃত্তিকা গবেষণাগার দেহরাদুনে অবস্থিত। তোমরা ম্যাপ দিয়ে আমাকে দেখাবে দেহরাদুনটা কোথায়। পেয়ে যাবে, তোমাদের বইতে যে ম্যাপ দেওয়া আছে সেই বইতে আছে দেহরাদুন কোথায়। একটু খুঁজবে, ঠিক আছে? ম্যাপ এখানে ওখান থেকে নেই, খুঁজলে হাত দিয়ে খুঁজতে হবে। হাইকোর্ট থেকে নিচে
ডান দিক থেকে বাম দিকে, একবার এখানে চোখ একবার এখানে চোখ থেকে ঠিক আছে। এই দেরাদুনটা খুঁজে আমাকে দেখাবে, তাহলে এইটা দেরাদুন, এই রাজ্যে রয়েছে, রাজ্যটার নাম তো বড় করবে, পরে আমাকে দেখাবে কোথায় রয়েছে ভারতের মৃত্তিকা গবেষণাগার। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? প্রশ্ন বুঝতে পেরেছো? ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? পর্যাল মাটিতে কোন ফসলের চাষ ভালো হয়? কোন মাটির দানা ইটের মতো শক্ত? প্রশ্নগুলো বুঝতে পারছো তো? সব পড়েছি তো? কোন মাটির দানা ইটের মতো শক্ত? ল্যাটেরাইট মাটি। কোন মাটিকে ধুলো মাটি বলা হয়? কালো মাটি, তাই তো? ভারতের মরুমৃত্তিকা কোথায় দেখতে পাবে? রাজস্থানে আর মরুভূমিতে। হয়েছে? বেশ, ক্লাস শেষ করি এখানেতে, মাটিটা শেষ হলো। আমরা পরের দিন তোমাদের স্বাভাবিক উদ্ভিদ